কিভাবে দুঃখের সমাপ্তি ঘটানো যায় এই প্রসঙ্গ নিয়ে একটি শিক্ষামূলক গল্প আজকে আমি তোমাদের কাছে শেয়ার করছি। চ্যানেলে যারা নতুন আছে এবং নতুন যারা আমার গল্প শুনছো, গল্পটি শোনার পরে প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো, এবং লাইক দিয়ে আমার পাশে থেকো। সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। এক গভীর জঙ্গলে বাস করত কতগুলো বানর। এক প্রকাণ্ড গাছ, সেই গাছের ডালে তারা বাস করত। একদিন কি হলো, এক কাঠুরিয়া সেই জঙ্গলে গাছ কাটতে কাটতে সেই গাছের নিচে এসে হাজির হলো। সে ঠিক করলো যে এই গাছটা তো প্রকাণ্ড বড়, এই গাছটাও আমি কাটব। তখন সেই বানরগুলো হাত জোর করে কাঠুরিয়াকে বলছে যে তুমি এই গাছটি কেটো না, কারণ এই গাছটা কিন্তু আমাদের আশ্রয়স্থল। তুমি যদি এই গাছটা কাটো তাহলে আমরা কোথায় যাব বলো? তাদের মধ্যে যে সবচেয়ে বৃদ্ধ বাদর ছিল সে বলল যে কাঠুরিয়া, তুমি আমাদের আশ্রয়স্থলটা ছিনিয়ে নিও না, কারণ আমরা 3 পুরুষ ধরে এখানে আছি, তুমি কেটো না। তখন কাঠুরিয়া বলল, না, তা কী করে হয়? এই গাছ কেটে তো আমি জীবিকা নির্বাহ করি, আমাকে তো গাছ কাটতেই হবে। তখন সে বৃদ্ধ বাদর সে কাঠুরিয়াকে বলল যে ঠিক আছে, তুমি যখন গাছ কাটবে তাহলে তোমাকে এমন একটা জিনিস শেখাবো যাতে তোমাকে আর কষ্ট করে এইভাবে গাছ কেটে জঙ্গলে এসে জীবিকা নির্বাহ করতে না হয়। তখন সে কাঠুরিয়া বলল, বেশ, তাহলে বলো। বৃদ্ধ বাদর বলতে শুরু করলো সেই গল্প। একবার কি হচ্ছে, রাজা ঘোড়ায় চড়ে ঘুরতে গেছে। ঘুরতে ঘুরতে রাজামশাই কী করলেন, এক নদীর চরে এসে হাজির হলেন। সেখানে দেখে একটি ছোট্ট বালক চিতা জ্বলছে, সেই চিতার সামনে দাঁড়িয়ে আছে। রাজামশাই সেই বালকটিকে দেখে কিন্তু অবাক হয়ে গেল। বললো, একা একা এই জঙ্গলে নদীর চরে বালকটি কী করছে চিতার সামনে দাঁড়িয়ে? তখন রাজামশাই আস্তে আস্তে ঘোড়ার থেকে নেমে সেই বালকের সামনে গিয়ে বলল যে বালক, তুমি চিতার সামনে একা একা দাঁড়িয়ে আছো কেন? আর তুমি চিতার সামনে দাঁড়িয়ে এটা কি কথা বলছো? বালকটি বলছে যে মা, তোমাকে জীবিত অবস্থায় তো তোমাকে আমি কিছু করে দেখাতে পারলাম না। আমি যখন বড় হব তোমাকে আমি অনেক অর্থ উপার্জন করে দেখাবো। আমি দেখো মস্ত বড় হব, তোমার মনের আশা আমি পূরণ করব। তখন রাজামশাই বালকটিকে জিজ্ঞেস করলো যে তুমি একথা কেন বলছো? বালকটি তখন রাজামশাইকে বলতে লাগলো যে এই জঙ্গলে আমার মা আর আমি থাকতাম, ওই সামনে কুটিরটা দেখছেন রাজামশাই, ওখানে আমরা থাকি। কিন্তু আমার মা কঠিন রোগে আক্রান্ত হয়ে মা মারা গেল। তাই মা আমাকে যখন বেঁচে ছিল, আমার মা আমাকে সবসময় বলতো যে তুমি বড় হয়ে অনেক অর্থ উপার্জন করবে, তুমি জীবনে অনেক বড় হবে। কারণ আমার মা ছিল খুব গরিব ঘরের সন্তান। আমার বাবা আমার মাকে বিয়ে করেছিল, বাবা ছিল খুব ধনী, কিন্তু বাড়ির কেউ আমার মাকে মেনে নিতে পারেনি, যার জন্যে আমার বাবাও মাকে ঘর থেকে তাড়িয়ে দেয়। তখন আমার মা অন্তঃসত্ত্বা ছিলেন। এই গভীর জঙ্গলে এসে সেখানে আমার জন্ম হয়। জন্ম হওয়ার পরে খুব কষ্টে আমাকে মানুষ করে মা। কোনো দিন খাওয়া জোটে, কোনো দিন জোটে না, এইভাবে আমি বড় হয়েছি। কিন্তু আমার মা কিছুতেই এগুলো সহ্য করতে পারতো না। মা খুব কান্নাকাটি করতো আর বলতো যে বাবা, তুই বড় হয়ে অনেক অর্থ উপার্জন কর যাতে আমাদের দুঃখ দূর হয়। এই জন্যে আমার মাকে আমি বলছি যে মা, তুমি তো চলে গেলে, কিন্তু আমিও তোমাকে বড় হয়ে দেখাবো, আমি অনেক অর্থ উপার্জন করব। এই কথা শুনে রাজামশাইয়ের ভীষণ মনে কষ্ট হলো। রাজামশাই বললেন যে বালক, তোমার মা তো মারা গেল, তাহলে তুমি এখন কি করবে? তুমি চলো আমার সাথে, আমার রাজ্যে তুমি যাবে। তখন বালক এই কথা শুনে রাজামশাইয়ের রাজ্যে গিয়ে উপস্থিত হলো। রাজামশাই রাজপ্রাসাদে গিয়ে রানীকে বলল যে এই বালক আজকের থেকে এখানে থাকবে, তোমার যেমন এক ছেলে এক মেয়ে তাদের মতো একে তুমি মানুষ করবে। রানীমা কী করলো, রাজামশাইয়ের মুখের উপর তো কথা বলতে পারে না, রানীমা মাথা নেড়ে বলল ঠিক আছে, তাই হবে। যথারীতি রানীমা খাওয়ার যখন সময় হয়েছে, রানীমা তার 2 ছেলে মেয়েকে, রাজপুত্র রাজকন্যাকে খেতে দিচ্ছে সোনার থালায়, আর সেই বালককে খেতে দিল একটি কলা পাতায় মাটিতে বসে।
কিন্তু বালকের খুব রাগ হয়ে গেল। সে বলল যে না না, আমি সোনার থালায় খাবো, তোমার ওরা যেমন খাচ্ছে আমাকেও ওরকম সোনার থালায় খেতে দিতে হবে, আমি কলা পাতায় কিছুতেই খাবো না। কিন্তু রানীমা খুব রেগে গেলেন। রানীমা বললেন, তুমি কি ওদের মতো? তোমাকে তো রাস্তা থেকে তুলে আনলো, তোমাকে আমি কেনই বা সোনার থালায় খেতে দেবো? এই কথা শুনে বালক খুব রেগে গেল। সে খাওয়া ছেড়ে উঠে আবার সে রওনা দিল সেই কুটিরের দিকে। কিছুক্ষণ পরে রাজামশাই এসে দেখল, রানীকে জিজ্ঞেস করলো যে তোমার ওই ছেলেটি কোথায়? তখন রানীমা বলল, তোমার এই ছেলেটি খুব চালাক, ও ভীষণ ধূর্ত ছেলে, ওকে আমি পরীক্ষা করার জন্য আমার ছেলে মেয়েকে সোনার থালায় খেতে দিলাম আর ওকে কলা পাতায় খেতে দিলাম, তাই দেখে ও রাগ করে কিন্তু ও চলে গেছে। তার অর্থ আমি বুঝতে পারলাম যে ছেলেটিকে তুমি নিয়ে আসছো, কিন্তু ছেলেটি সুবিধার না, সে কিন্তু তোমার ঘরে খুব অঘটন ঘটাবে, খুব অশান্তি করবে। তখন রাজামশাই রানীমার এই কথা শুনে কিছু বললেন না। রাজামশাই সেই ছেলেটিকে আবার গেল খুঁজতে 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 আবার তাকে ধরে নিয়ে আসলো। তারপরে রানীমার ওরকমভাবেই খেতে দেওয়া, রানীমা সেইভাবে ছেলেটিকে সোনার থালায় না দিয়ে রূপোর থালায় খেতে দিতে শুরু করলো। ছেলেটি খেত, আস্তে আস্তে সেখানে ছেলেটি বড় হতে লাগলো। তো একদিন হঠাৎ কী হলো, রাজামশাইয়ের যে মন্ত্রী ছিল, প্রধানমন্ত্রী, তার মৃত্যু হয়। তার মৃত্যুর পরে সেখানে তো একজন প্রধানমন্ত্রী দরকার। তখন রাজামশাই ঠিক করলেন যে কাকে প্রধানমন্ত্রী বানাবেন। ততদিনে কিন্তু সেই বালক যথেষ্ট বড় হয়েছে এবং পড়াশোনা শিখে অনেক বুদ্ধি হয়েছে। রাজামশাই তখন ঠিক করলেন যে প্রধানমন্ত্রী এই ছেলেকে আমরা বানাবো। রাজামশাই তার নাম দিলেন বিক্রম সিং। রাজামশাই বললেন যে বিক্রম সিং, তোমাকে আমার প্রধানমন্ত্রী বানাবো। কিন্তু আর সব সেনাপতিরা তারা বলল যে রাজামশাইকে, না না রাজামশাই, এটা তো প্রধানমন্ত্রী মারা গেছে, তার ছেলেকেই করা উচিত, এটা কিন্তু একটা বংশ পরম্পরায় হয়, তাই আপনি এই বিক্রম সিংকে কিছুতেই আপনি প্রধানমন্ত্রী বানাতে পারেন না। তখন রাজামশাই বলল, ঠিক আছে, প্রধানমন্ত্রীর যে ছেলে ছিল সে তাকেও আমি ডাকবো আর আমার বিক্রম সিংকেও ডাকবো। কে হবে প্রধানমন্ত্রী তার একটা বুদ্ধির পরীক্ষা নেব আমি। তখন রাজামশাই বললেন, ঠিক আছে, তাহলে আমি একটা পরীক্ষা করি। এই বলে রাজামশাই সেনাপতির ছেলে এবং বিক্রম সিংকে দুটো তরোয়াল দিল হাতে, দিয়ে বলল যে এই তরোয়াল দুটো সেনাপতির ছেলেকে বলল, তুমি উত্তর রাজ্যে গিয়ে সেখানকার রাজাকে দিয়ে বলবে যে আমি এটা, আমাদের রাজামশাই আপনাকে এটা উপহার হিসাবে দিয়েছে। আর পশ্চিম রাজ্যে বিক্রম সিং গিয়ে তুমি বলবে যে আমাদের রাজামশাই এটা উপহার হিসাবে আপনাকে দিয়েছে। এই বলে রাজামশাই দুজনকে দুটো তরোয়াল দিয়ে দিল। রীতিমতো তারা দুজনা দুই রাজ্যে চলে গেল। তো উত্তর রাজ্যে প্রধানমন্ত্রীর ছেলে গিয়ে বলল, রাজামশাই আপনাকে, আমাদের রাজ্যে রাজামশাই আপনাকে এটা উপহার হিসাবে আপনাকে দিয়েছে। তো রাজামশাই সেটা খুব খুশি মনে গ্রহণ করলো, কিন্তু হাতে তরোয়ালটা নিয়ে বলল যে এই যে তরোয়ালে লাল রং লাগানো আছে, এটার অর্থ কী? রাজামশাই নিশ্চয়ই কোনো অর্থ দিয়েছে এর মধ্যে। তখন সেই সেনাপতির ছেলে তো এর অর্থ জানতে পারছে না যে সত্যি তো কেন এরকম লাল রং লাগানো তরোয়ালে। সে চটজলদি মাথায় যা আসলো সেটাই বলল, আসলে কি রাজামশাই আপনাদের রাজ্যের সাথে যুদ্ধ করবে, তার জন্যই, আর যুদ্ধে আপনাদের পরাস্ত করে রক্তের বন্যা বয়ে দিবে, তার জন্যই এই লাল রং দেওয়া তরোয়ালে। তখন এই কথা শুনে রাজামশাই বলল, ঠিক আছে, আমরাও প্রস্তুত হলাম যুদ্ধের জন্য। আর এদিকে পশ্চিম রাজ্যে যে বিক্রম সিং গেছে তাকে রাজামশাই জিজ্ঞেস করছে যে এখানে লাল রং কেন? তখন সে উপস্থিত বুদ্ধির বলে বলল যে রাজামশাই, আমাদের রাজামশাই এই লাল রং দিয়েছে এই জন্যেই যে আপনাদের সাথে খুব ভালো একটা সম্পর্ক তৈরি করবে, মিত্রতার বন্ধন তৈরি করবে, যার জন্যেই এই লাল রংটা দিয়েছে। এই কথা শুনে ওই রাজামশাই খুব খুশি হলো। তিনি খুশি হয়ে বিক্রম সিংকে অনেক কিছু পুরস্কার হিসাবে দিল এবং সাথে প্রচুর আরও সৈন্য সামন্ত তার সাথে পাঠিয়ে দিল যে তুমি রাজামশাইকে বলবে আমি খুব খুশি হয়ে আমাদের কিছু সৈন্য সামন্ত তোমার রাজার রাজ্যে আমি পাঠিয়ে দিলাম। তারপরে যথারীতি তারা দুজনা ফিরে এলো। ফিরে আসার পরে রাজামশাই এবার দুজনকে জিজ্ঞেস করলো, প্রধানমন্ত্রীর ছেলেকে জিজ্ঞেস করলো
যে তুমি যে তরোয়ালটা ওই রাজ্যের রাজাকে দিলে, রাজামশাই কী বলল? খুব খুশি হলো, তাই না? তখন প্রধানমন্ত্রীর ছেলে বলল, না রাজামশাই, উনি তরোয়ালে যে লাল রং দেখলেন, লাল রং দেখে বললেন যে এই লাল রং কেন তরোয়ালের মধ্যে? তখন আমি কি করব আমিও তো জানি না। আমি বললাম যে রাজামশাই, খুব শীঘ্রই আপনাদের রাজ্যে যুদ্ধ করবে, যুদ্ধে আপনাকে পরাস্ত করে রক্তের বন্যা বয়ে দেবে। এই কথা শুনে রাজামশাই মনে মনে খুব রেগে গেলেন। আর এদিকে বিক্রম সিংকে জিজ্ঞেস করলো যে তুমি কি বললে? তখন বিক্রম সিং বলল যে রাজামশাই, আমি বললাম যে এই লাল রঙের অর্থ হচ্ছে রাজামশাই আপনাদের সাথে খুব বন্ধুত্বের সম্পর্ক তৈরি করবে, খুব ভালো মিত্রতার বন্ধন তৈরি করবে, যার জন্যেই তো লাল রং লাগিয়েছে। এই কথা শুনে রাজামশাই খুব খুশি হলেন, আমাকে অনেক পুরস্কার দিলেন। দেখুন বাইরে অনেক সৈন্য সামন্ত দাঁড়িয়ে আছে, রাজামশাই আপনাকে প্রচুর সৈন্য সামন্তও পাঠালেন। তখন এই কথা শুনে রাজামশাই অন্যান্য সেনাপতিদের বললেন, দেখো আমি বুদ্ধির পরীক্ষা নিলাম, তাহলে কে হবে প্রধানমন্ত্রী? প্রধানমন্ত্রীর ছেলে এমন কথা বলল রাজামশাইকে গিয়ে, যাতে কী হলো, আমাদের রাজ্যের সাথে এক বিশাল যুদ্ধ শুরু হবে আর রক্তের বন্যা বইবে। আর ও কী করলো, আমার পশ্চিম রাজ্যে গিয়ে এমন কথা বলল যাতে মিত্রতার বন্ধন তৈরি হলো। তখন বিক্রম সিং বলল, না না রাজামশাই, যুদ্ধে আমরা রেডি আছি, চলুন আমরা যুদ্ধ নামি, কারণ আমাদের প্রচুর সৈন্য সামন্ত এবং ওই দেশের রাজাও কিন্তু আমাদের প্রচুর সৈন্য সামন্ত দিয়েছে। তখন রাজামশাই কী করলো, যুদ্ধে নামলো। নামার পরে রাজামশাই কিন্তু জিতে গেল, কারণ তার কাছে তো প্রচুর সৈন্য সামন্ত। জিতে গিয়ে বিক্রম সিংকে আরও প্রচুর অর্থ সোনা মাণিক্য প্রচুর কিছু তাকে উপহার হিসাবে দিল, কারণ তার জন্যে সে যুদ্ধে আজকে জয়ী হলো। অথচ সেই প্রধানমন্ত্রীর ছেলে কিন্তু কী করলো, যুদ্ধের জন্য আরও ঘটনা ঘটিয়ে আসলো সেখানে, যাতে যুদ্ধটা ভালো মতো লাগে, কারণ তার মাথায় তো সেরকম উপস্থিত বুদ্ধি ছিল না, আর ওর মধ্যে ছিল প্রচুর উপস্থিত বুদ্ধি, যার জন্যে রাজামশাই জয়ী হলো। এবার রাজামশাই বিক্রম সিংহকে সেইখানকার রাজা প্রধানমন্ত্রী হিসাবে তৈরি করলো। তো একদিন কী হয়েছে, রানিমা আবার তাকে খেতে দিচ্ছে, খেতে দেওয়ার পরে রানিমা কিন্তু তাকেও সোনার থালায় খেতে দিয়েছে। তখন বিক্রম সিং বলছে, রানিমা, এতদিন পরে আমি আবার সোনার থালায় খাচ্ছি আপনার রাজকন্যা রাজপুত্রদের সাথে। তখন রানিমা একটু অবাক হয়ে গেল, বলল, কে তুমি? বলল, মনে আছে আমি সেই ছোট্ট বালকটি যাকে আপনি কলা পাতায় খেতে দিয়েছিলেন, আমি রাগ করে চলে গেলাম। এই কথা শুনে রানিমা বিক্রম সিংকে জড়িয়ে ধরল বুকে। তাহলে তখন বানরটি, বৃদ্ধ বাদরটি এই গল্প বলে সেই কাঠুরিয়াকে বলল, দেখো আজকে তার বুদ্ধি ছিল বলে সে কত কিছু করতে পারলো। সে আজকে জঙ্গলে জঙ্গলে ওর মার সাথে কুটিরে থাকতো, কিন্তু বুদ্ধির বলে সে পড়াশোনা শিখে অনেক বড় হলো এবং অনেক কিছু করতে পারলো। তো তুমিও যদি এরকম কিছু পড়াশোনা শিখে অনেক বড় হতে পারো, তোমার মাথাতেও অনেক বুদ্ধি আসবে, তোমার মাথাও খুলবে, তুমি অনেক কাজের সন্ধান পাবে। সন্ধান পেলে কী হবে, তুমি কাজ করতে পারবে এবং সেখান থেকে অর্থ উপার্জন করতে পারবে। তাহলে কী হবে, তোমার আর এই দুঃখের দিন থাকবে না। এই কথা বলে বানরগুলো সেখানেই রয়ে গেল এবং কাঠুরিয়াও সেখান থেকে চলে গেল। তাহলে বন্ধুরা, বুদ্ধি থাকলে কী না হয়, বুদ্ধি থাকলে কিন্তু অনেক অভাবের সমাপ্তিও ঘটে। তাহলে আমার গল্পটি কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, এবং ভালো লাগলে খুব বেশি করে শেয়ার করে দেবে। তাহলে আজকে আমি আসি, টাটা।